প্রতিদিন সূর্য ওঠে, একটি বিশাল নিউক্লিয়ার রিঅ্যাক্টর অবিরাম জ্বলছে, পৃথিবীর উপর ঢেলে দিচ্ছে অকল্পনীয় পরিমাণ শক্তি, আর আমরা তার বেশিরভাগই নষ্ট হতে দিই। একবার ভাবো তো, যদি কেউ তোমাকে প্রতিদিন অসীম শক্তি উপহার দিত, তুমি কি সেটা ফেলে দিতে? অবশ্যই না। তাহলে মানব জাতি কেন পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎসকে অবহেলা করছে? এবার আরও গভীর একটা প্রশ্ন করি, মানুষ কবে বিদ্যুৎ আবিষ্কার করলো? খুব বেশি দিন হয়নি, কিন্তু মানব সভ্যতা, সেটা হাজার হাজার বছরের পুরনো, হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি প্রাচীন। তাহলে বিদ্যুৎ আসার আগে মানুষ কীভাবে রাত কাটাতো? সূর্য ডুবে যাওয়ার পর কি হতো? সব কিছু কি থেমে যেত? রাজারা কি অন্ধকারে বসে থাকতো? বিশাল সাম্রাজ্যগুলো কি রাত হলে নিস্তব্ধ কালো অন্ধকারে ডুবে যেত? এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না, কারণ সব যুগেই ধনী মানুষ ছিল, ক্ষমতাবান রাজা ছিল, বিশাল প্রাসাদ ছিল। এখন কল্পনা করো সেই প্রাসাদগুলো, সাদা পরিষ্কার দেয়াল, পালিশ করা মেঝে, নিঃশব্দ রাজকীয় কক্ষ। সত্যি কি সেগুলো শুধুই আগুনের ধোঁয়ায় ভরা ছিল? হয়তো কিছুটা, কিন্তু মনে হয় কিছু একটা আমরা হারিয়ে ফেলেছি। কারণ আগুন আলো দেয় ঠিকই, কিন্তু সাথে দেয় কালো ছায়া, ধোঁয়া, শ্বাসরুদ্ধ পরিবেশ। তবুও প্রাচীন রাজারা আরামেই বেঁচে ছিল। তাহলে তারা কিভাবে রাতকে আলোকিত করত? যদি তারা এমন কিছু জানতো যা আমরা ভুলে গেছি, যদি তারা দিনের আলোকে ধরে রাখতে পারত। আজ আমরা বিদ্যুৎ সংরক্ষণ করি ব্যাটারিতে, কিন্তু হয়তো প্রাচীন মানুষ বিদ্যুৎ নয়, আলো সংরক্ষণের পথ খুঁজছিল। ভাবো, বিশাল আয়না, স্ফটিক কক্ষ, সোনালী প্রতিফলক দিয়ে তৈরি প্রাসাদ, যেখানে সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করানো হতো, লেন্স দিয়ে আলোকে কেন্দ্রীভূত করা হতো, দিনের আলো জমা রাখা হতো, আর রাতের অন্ধকারে ব্যবহার করা হতো। অসম্ভব? হয়তো, কিন্তু মনে রাখো, মানব জাতির প্রতিটি বড় আবিষ্কার একসময় অসম্ভবই মনে হতো। এবার আরও গভীরে যাই। আসলে আলো কি? আমরা ভাবি আমরা জানি, কিন্তু সত্যিই কি জানি? আলো মহাবিশ্ব পাড়ি দেয়, বিলিয়ন আলোকবর্ষ দূরের তারাও আমাদের চোখে দৃশ্যমান। এবং এখানেই আসে অদ্ভুত প্রশ্ন, যদি মাধ্যাকর্ষণ সব কিছুকে বাঁকিয়ে দেয়, তাহলে আলো এত নিখুঁতভাবে আমাদের কাছে পৌঁছে কিভাবে? যদি আলো মাধ্যাকর্ষণের নিয়ম মানেই না, বরং আলো যদি মাধ্যাকর্ষণেরই জন্ম দেয়, একবার চিন্তা করো, যেই মুহূর্তে আলোর একটি কণা জন্ম নেয়, সেটা চারদিকে ছড়িয়ে পড়ে, সব দিকে, অসীম গতিতে, অসীম বিস্ফোরণে। আর যখন কিছু সব দিকে ছুটে যায়, তখন হয়তো কেন্দ্রস্থলে তৈরি হয় এক ধরনের শূন্যতা, একটি ফাঁকা স্থান, একটি চাপহীন অঞ্চল। আর হয়তো সেই শূন্যতাই হলো মাধ্যাকর্ষণ। কোনো কণা নয়, কোনো গ্র্যাভিটন নয়, বরং অনুপস্থিতি নিজেই। আলোর বিস্তারের ফলে তৈরি হওয়া এক শূন্য গহ্বর। হয়তো মাধ্যাকর্ষণ আসলে টানে না, বরং বাস্তবতা নিজেই সেই শূন্যতার দিকে পড়ে যায়। আর হয়তো এই মহাবিশ্বের সব কিছু, পদার্থ, গ্রহ, নক্ষত্র, এমনকি আমরা নিজেরাও আলোরই অন্য রূপ। সময়ের সাথে পরিবর্তিত আলো, সংকুচিত আলো, ধীর হয়ে যাওয়া আলো, কণার ভিতরে আটকে থাকা আলো। ভাবো, ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো একসাথে বন্দী হয়ে আছে, আর সেই বন্দিত্বই তৈরি করেছে পদার্থ। হয়তো গ্রহগুলো হলো জমাটবদ্ধ প্রাচীন আলো, হয়তো নক্ষত্রগুলো হলো সেই আলোর কারখানা, হয়তো ব্ল্যাক হোল কোনো দানব নয়, বরং এমন এক জায়গা যেখানে আলো নিজের রূপ পরিবর্তন করে। ডার্ক লাইট, লুকানো আলো, এমন আলো যেটাকে আমরা এখনও বুঝতে পারিনি। আমি একবার একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম, দুইটি আলোর রশ্মি, একটি দুর্বল, একটি শক্তিশালী। যখন তারা একই জায়গায় মিলিত হলো, দুর্বল আলোটি অন্ধকারের মতন দেখাতে শুরু করলো। সেই মুহূর্তে আমার মনে প্রশ্ন জাগে, যদি অন্ধকার আসলে আলোর অনুপস্থিতি না হয়, যদি অন্ধকারও আলোর আরেকটি অবস্থা হয়, আর যদি সব কিছু ইলেকট্রোম্যাগনেটিক হয়, তাহলে গতি নিজেই হয়তো পোলারিটি তৈরি করে, অ্যাক্সিলারেশন তৈরি করে দুই মেরু,
কারণ দুই মেরুই তো আর একসাথে উপরের দিকে যাইতে চাইবে না, তখন নেগোশিয়েট করবে যে হ্যাঁ আমি তোমার সাথে যাচ্ছি, তার বিনিময়ে আমি এই যে নেগেটিভলি চার্জ হলাম। এই যে সামনে এবং পেছনে দুই ধরনের মেরু তৈরি হলো, এটা গতির কারণেই। কারণ গতি, একটা কণার সবগুলা কণা একই দিকে গতিশীল থাকতে চাইবে না। যখনই সেটা একই দিকে গতিশীল হইতে যাবে, তখনই তাদের মধ্যে সমঝোতা হবে এবং দুই ধরনের মেরু তৈরি হবে। হয়তো এই কারণে প্রকৃতি সর্বত্র ব্যালেন্স তৈরি করে, কারণ গতি সবসময় ভারসাম্য চায়, আর সেই ভারসাম্য থেকে জন্ম নেয় শক্তি। তাহলে হয়তো মহাবিশ্ব শুধু পদার্থ দিয়ে তৈরি নয়, হয়তো মহাবিশ্ব তৈরি হয়েছে আলো, গতি এবং শূন্যতার সম্পর্ক দিয়ে। এবার পৃথিবীতে ফিরে আসি। মানবজাতি বিদ্যুৎ আবিষ্কার করেছে, আর সেই আবিষ্কার পৃথিবীকে বদলে দিয়েছে। হয়তো বিদ্যুৎ ছিল আমাদের প্রথম ধাপ, আলোর আসল সত্য বোঝার পথে। কারণ চূড়ান্ত শক্তির উৎস হলো আলো। তেল নয়, কয়লা নয়, ধ্বংস নয়, আলো। সূর্য শুরু থেকেই মানব সভ্যতাকে শক্তি দিয়ে আসছে। হয়তো প্রকৃতি বহু আগে থেকেই আমাদের একটা বার্তা দিচ্ছে, আর সেই বার্তাটি হলো আলোকে ব্যবহার করো, আরও উন্নত লেন্স তৈরি করো, সূর্যের শক্তি সংগ্রহ করো, শক্তিকে সংরক্ষণ করো, সভ্যতাকে বদলে দাও। কারণ শক্তিই জীবন, শক্তিই বেঁচে থাকা, শক্তি বিবর্তন। আর হয়তো মানবজাতির ভবিষ্যৎ মাটির নিচে নয়, তারার নিচে তৈরি হবে, সেই একই শক্তি দিয়ে যে শক্তি তারাদের জন্ম দিয়েছে। হয়তো মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য অন্ধকারে লুকিয়ে নেই, হয়তো সেটা প্রতিদিন আমাদের ওপর আলো হয়ে ঝরে পড়ছে, আর আমরা শুধু সেটা দেখতে ভুলে গেছি। তোমার যদি এই তত্ত্ব নিয়ে কোনো চিন্তা থাকে, অথবা তোমার নিজের কোনো ধারণা থাকে আলো, মাধ্যাকর্ষণ এবং মহাবিশ্ব নিয়ে, তাহলে কমেন্ট করে জানাও। কারণ হয়তো আমরা এখনও বাস্তবতাকে বোঝার একদম শুরুতেই আছি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই আলো আমরা কিভাবে আসলে সংরক্ষণ করব। আলো আমরা আসলে একটা ধারণা এখানে জেনারেট করতে পারি, যে ধারণাটা এরকম হলো, ওটা একটা ক্রিস্টাল হবে, যে ক্রিস্টালের মধ্যে আলো ট্র্যাপড হবে। তারপর পরবর্তীতে আমরা সেই ক্রিস্টাল থেকে আবার ব্যবহার করতে পারবো। এরকম হইতে পারে, আমি আসলে জানি না। তবে আপনার কি মনে হয়?